নমস্কার। ডায়মন্ড হারবার লোকপ্রজ্ঞা চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি দেবপ্রিয় বোস, ডায়মন্ড হারবার লোকপ্রজ্ঞা চর্চা কেন্দ্রের সহ সংযোজক। আজ আমাদের মূল বিষয় একাত্ম ভারত ৩৩-এর ২৩তম শ্লোক। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব সংগঠন মন্ত্রের মধ্যে দিয়ে। সংগঠন মন্ত্র পাঠ করে শোনাবেন শ্রীযুক্তা মেধা চক্রবর্তী, ছাত্র শক্তি প্রমুখ, ডায়মন্ড হারবার লোকপ্রজ্ঞা চর্চা কেন্দ্র। শ্রীযুক্তা মেধা চক্রবর্তীকে ধন্যবাদ জানাই সংগঠন মন্ত্র পাঠ করে শোনাবার জন্য। এখন স্বাগত ভাষণ রাখবেন শ্রী জ্যোতির্ময় চক্রবর্তী মহাশয়। ব্যক্তিগত জীবনে রায়পুর শ্রী শ্রী রামকৃষ্ণ অমৃত বিদ্যালয়ের শিক্ষক ও ডায়মন্ড হারবার লোকপ্রজ্ঞা চর্চা কেন্দ্রের সংযোজক। নমস্কার। লোকপ্রজ্ঞা ডায়মন্ড হারবার চর্চা কেন্দ্রের পক্ষ থেকে একাত্ম ভারত ৩৩ ধারাবাহিকের ২৪তম পর্বে সকলকে স্বাগত জানাই। পৃথিবীতে প্রাণের বিবর্তনের ধারায় আবির্ভাব হয় আধুনিক মানুষ হোমোসেপিয়েন্সের। ক্রমশ মানুষ অসভ্য থেকে সভ্য হলো। একসময় সৃষ্টি হলো সভ্যতা, বোধ আর বুদ্ধির সমন্বয়ে। মানব সভ্যতার উষাকাল থেকে ভারতবর্ষের আর্য ঋষিগণ এ ধরার সকল সন্তানের মঙ্গল কামনায় প্রার্থনা করতেন। অপরদিকে পাশ্চাত্য দেশের আপন কল্যাণে ভগবাদী দর্শনের কারণে সৃষ্টি হয় সার্বিক শোষণ, অর্থনৈতিক, রাজনৈতিক, বৌদ্ধিক ও বৈচারিক। শোষণের জন্য প্রয়োজন হয় কোনো নতুন দেশের। তাই শুরু হলো উপনিবেশবাদ। একদিন আমাদের এই মাতৃভূমি ভারতবর্ষ সেই উপনিবেশবাদের শিকার হলো। চলল সার্বিক শোষণ ব্রিটিশ যন্ত্রে। 1835 সালে মিকলে প্রবর্তিত শিক্ষা ব্যবস্থার শিকলে আবদ্ধ হলো ভারতীয় অন্তরাত্মা, যা আজও ভারতীয়দের
মানসিকভাবে পঙ্গু করে মাকাল ফল তৈরি করছে, অর্থাৎ বহিরাবরণে ভারতীয়, অন্তঃকরণে বিজাতীয়। দুঃখের বিষয়, আজও ভারতীয় সনাতন সংস্কৃতিকে রক্ষা করার চেষ্টা আমরা করিনি। অপরদিকে বোধহীন বুদ্ধিজীবীরা আপন স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে চক্রান্ত করে সেই সংস্কৃতিকে নষ্ট করে বিদেশি অপসংস্কৃতিকে প্রতিষ্ঠার চেষ্টা করেছে। ফলে একটি বৌদ্ধিক সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। অখিল ভারতীয় প্রবুদ্ধ মঞ্চ প্রজ্ঞাপ্রবাহ এমনই একটি বৌদ্ধিক যোদ্ধা বাহিনী, যাঁরা আর্য ঋষিদের বিশ্ব মানব কল্যাণ চিন্তাকে বিশ্বের সর্বত্র প্রচার করে চলেছেন। প্রজ্ঞাপ্রবাহের মূল উদ্দেশ্য বৌদ্ধিক সংঘর্ষে পরাক্রমী সৈন্যদল গঠন ও সঠিক পরিচালন। সর্বোপরি আর্য সংস্কৃতির প্রাচীন ধারাটিকে ভারতীয় জীবনচর্যার মধ্য দিয়ে মূর্ত করে তোলা। প্রজ্ঞাপ্রবাহের দক্ষিণবঙ্গীয় শাখা হল লোকপ্রজ্ঞা। এই লোকপ্রজ্ঞা আয়োজিত একাত্ম ভারত ধারাবাহিক ঐতিহ্যশালী অতীতের দর্পণে আমাদের মর্যাদাপূর্ণ আত্মপরিচয় পুনরায় স্মরণ করিয়ে গৌরবান্বিত হওয়ার সুযোগ করে দিয়েছে। একাত্মতা স্তোত্র সংস্কৃত ভাষায় ভারতের সনাতন সর্বাত্মক একাত্মতার প্রতীকভূত নামের পদ্যবদ্ধ সংগ্রহ। এক কথায় প্রাচীনকাল থেকে আধুনিক কাল পর্যন্ত সমগ্র ভারতে কীর্তিমান মহাপুরুষ তথা বিদুষী এবং বীরাঙ্গনা, পর্বত, নদী ইত্যাদি শ্লোকগুলির অন্তর্গত নামগুলির সংক্ষিপ্ত পরিচয় বা ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমাদের ডায়মন্ড হারবার লোকপ্রজ্ঞা চর্চা কেন্দ্রের উপর ত্রয়োবিংশতি বা 23তম শ্লোকের ব্যাখ্যার দায়িত্ব অর্পিত হয়েছে। এই বিখ্যাত 20 শ্লোকে 8 জন বিখ্যাত বীরের উল্লেখ করা হয়েছে। চাণক্য চন্দ্রগুপ্তৌ চ বিক্রমঃ শালিবাহনঃ সমুদ্রগুপ্ত শ্রীহর্ষ শৈলেন্দ্র বাপ্পারাবলঃ। 8 জন বীর হলেন চাণক্য, চন্দ্রগুপ্ত, সকারী বিক্রমাদিত্য, শালিবাহন, সমুদ্রগুপ্ত, হর্ষবর্ধন, শৈলেন্দ্র ও বাপ্পারাবল। চাণক্য এবং চন্দ্রগুপ্ত। চাণক্য তক্ষশিলা রাজনীতিবিদ, মগধের অত্যাচারী রাজা ধননন্দকে অপদস্থ করে নন্দবংশেরই বীর যুবক চন্দ্রগুপ্তকে সিংহাসনে বসান। তারপর এরা দুজনে মিলে ভারতের ভৌগোলিক সীমাকে ভারতের পশ্চিম প্রান্তে হিন্দুকুশ পর্বত পর্যন্ত মগধ সাম্রাজ্যের বিস্তৃতি ঘটান। সকারী বিক্রমাদিত্য শকদের পরাজিত করেছিলেন বলে অবন্তীনগর উদ্ধার করেছিলেন। সকারী বিক্রমাদিত্য বলে ইতিহাস প্রসিদ্ধ। বিক্রম সম্বত এই বিজয়কে উপলক্ষ করেই শুরু হয়েছিল। শালিবাহন, অন্ধ্রের শালিবাহন বা সাতবাহন বংশীয় রাজা পুলুমাই মহারাষ্ট্রের উপর অধিকার কায়েমকারী শক ক্ষত্রপকে পরাজিত করে প্রতিষ্ঠানপুরে বা কৈঠনে নতুন রাজধানী তৈরি করেছিলেন। সমুদ্রগুপ্ত 4th শতাব্দীর গুপ্তবংশে এই দিগ্বিজয়ী সম্রাটের শাসনকালে রাষ্ট্রের সর্বতোমুখী বিকাশের জন্য ওই কালখণ্ডটিকে ইতিহাসের স্বর্ণযুগ হিসাবে চিহ্নিত হয়ে আছে। হর্ষবর্ধন ভারতে হুনদের আক্রমণ থেকে মুক্ত করে একচ্ছত্র সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। শৈলেন্দ্র কলিঙ্গ প্রদেশের বীর পুরুষ সুদূর বর্মা পর্যন্ত আপন রাজ্যের অধিকারে আনেন। সর্বশেষ চরিত্র বাপ্পারাবল এই চিতর অধিপতি আরবী আক্রমণকারীদের পরাস্ত করে আরবেই তাড়িয়ে দেন। পরিশেষে যেমন ইক্ষ্বাকু বংশীয় রাজা ভগীরথ স্বর্গ থেকে পতিত পাবনী গঙ্গাকে মর্তে এনেছিলেন পূর্বপুরুষদের মুক্তি প্রদান করবার জন্য, তেমন আমাদেরও একাত্মতা স্তোত্রের পবিত্র স্রোতস্বিনীকে সমাজের সর্বস্তরে প্রবাহমান রাখতে হবে উত্তর পুরুষদের অপসংস্কৃতির শৃঙ্খল মুক্ত করে সনাতন আর্য সংস্কৃতির অলঙ্কারযুক্ত জীবনচর্চার জন্য। তাই মধুর সুরে গাও রে সবে ভারত মায়ের বিজয় গান, যে গানে উঠিবে জাগি মাতৃভক্ত তনয় প্রাণ। মধুর সুরে গাও রে সবে ভারত মায়ের বিজয় গান, ভারত মায়ের বিজয় গান, ভারত মায়ের বিজয় গান। শ্রী জ্যোতির্ময় চক্রবর্তী মহাশয়কে জানাই ধন্যবাদ তার স্বাগত ভাষণের জন্য। এখন আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন শ্রীযুক্তা মেধা চক্রবর্তী, ছাত্র শক্তি প্রমুখ, ডায়মন্ড হারবার লোকপ্রজ্ঞা চর্চা কেন্দ্র। সিংহাসন কহিলু
যে বিক্রমেরই বেশ রে। এদেশের মেয়ে খনা লীলাবতী, পদ্মিনী ভবানী কর্মদেবী দুর্গাবতী। এদেশের মেয়ে খনা লীলাবতী, পদ্মিনী ভবানী কর্মদেবী দুর্গাবতী। এদেশের মেয়ে ভবশঙ্করী, এদেশের মেয়ে ভবশঙ্করী। পাঠান কাঁপিত যার ডগে রে। ভুলো না, ভুলো না এদেশের কথা, এ যে বিক্রমেরই দেশ রে। এদেশের রণস্থল পানিপথ বিরাট, চিলিমালা সিন্ধু আর হলদিঘাট। এদেশের রণস্থল পানিপথ বিরাট, চিলিমালা সিন্ধু আর হলদিঘাট। যারা বিরাট হইতে ছুটিত কর্ণাট, যারা বিরাট হইতে ছুটিত কর্ণাট। খেলিত যাহারা বিষদবতী তীরে। ভুলো না, ভুলো না এদেশের কথা, এই যে বিক্রমেরই দেশ রে। ভুলো না, ভুলো না এদেশের কথা। এমন একটি সুন্দর সঙ্গীত পরিবেশন করবার জন্য শ্রীযুক্তা মেধা চক্রবর্তীকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের আমাদের অনুষ্ঠানের মূল বিষয় উপস্থাপনা করবেন ডক্টর আশিস ব্যানার্জি, বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ও ডায়মন্ড হারবার লোকপ্রজ্ঞা চর্চা কেন্দ্রের সদস্য। নমস্কার। লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গের পক্ষ থেকে একাত্ম ভারত ত্রয়োত্রিংশতি এই শৃঙ্খলায় রিতম টিভি চ্যানেলে যে ভারতবর্ষের পরিচয় স্বরূপ শ্লোক সমূহ বিশ্লেষিত হচ্ছে, আজকের লোকপ্রজ্ঞা ডায়মন্ড হারবার ইউনিটের পক্ষ থেকে শ্লোক ক্রমাঙ্ক ত্রয়োবিংশতি। চাণক্য চন্দ্রগুপ্ত চ বিক্রমঃ শালিবাহন সমুদ্রগুপ্ত শ্রীহর্ষ শৈলেন্দ্র বাপ্পারাবল, এই শ্লোকটির উপস্থাপনা করা হচ্ছে। এই শ্লোকে উল্লেখিত 8 জন বিশিষ্ট ব্যক্তির জীবন আলোচনার মাধ্যমে উপস্থাপন করা লোকপ্রজ্ঞা ডায়মন্ড হারবার ইউনিটের পক্ষ থেকে করা হচ্ছে আজকের। এই চরিত্রগুলি সবই স্বমহিমায় সমুজ্জ্বল, চিরভাস্বর এবং প্রেরণাদায়ী। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকগণ প্রত্যেকেই প্রত্যহ সকালে ভারত মায়ের মুখ উজ্জ্বলকারী চরিত্রের সমূহ তথা ভারত মাতাকে যে সমস্ত নদী পর্বত ঋষি মুনি স্বাধীনতা সংগ্রামীগণ সুসজ্জিত করেছে তাদের স্মরণ করে প্রণাম জানায়। উপরিউক্ত শ্লোকে এই ধরনের বিশিষ্ট 7 জন রাজা এবং একজন রাজা নির্মাতা অর্থাৎ কিং মেকারের নাম উল্লেখিত হয়েছে। শ্লোকের শুরুতেই উল্লেখিত হয়েছে সেই কিং মেকার মহামতি চাণক্যের নাম এবং সম্রাট চন্দ্রগুপ্তের সঙ্গে সংযুক্ত করে। কারণ চাণক্য ছাড়া যেমন চন্দ্রগুপ্ত তৈরি হতে পারে না, তেমনি চন্দ্রগুপ্ত ছাড়া চাণক্যের উদ্দেশ্য সফল হওয়া বোধহয় দুরস্ত। তাই উভয়ের নাম আবদ্ধ হয়েছে দ্বিবচনে।
এ যেন অর্জুন ছাড়া কৃষ্ণের ধর্মরাজ্য প্রতিষ্ঠা যেমন কঠিন ছিল এবং কৃষ্ণ ছাড়া অর্জুন যেমন শক্তিহীন, প্রায় সেরকমই সম্পর্ক বন্ধনে আবদ্ধ চাণক্য এবং চন্দ্রগুপ্ত। ভারতবর্ষের রাজাগণ ছিলেন প্রজাবৎসল ধর্মপ্রাণ। বিদেশের রাজাদের মতো অত্যাচারী, অনাচারী ও শোষক ছিলেন না। তাই ভারতের রাজতন্ত্রকে বিদেশি রাজতন্ত্রের নিরিখে বিচার করলে মস্ত বড় ভুল হবে। ভারতের রাজাগণ রাজ্যাভিষেকের সময় এই বলে শপথ গ্রহণ করতেন যে, যদি আমি প্রজা পরিপালনে কোনো প্রকার অবহেলা করি, তবে জন্ম হতে মৃত্যু পূর্ব পর্যন্ত যা কিছু পুণ্য অর্জন করেছি তা যেন ক্ষয়প্রাপ্ত হয়। প্রজা পরিপালনে রাজার প্রতি চাণক্যের নীতি শ্লোকে নির্দেশ আছে, প্রজা সুখে সুখম রাজ্ঞ, প্রজানাং তু হিতে হিতম, নাত্মপ্রিয়ম সুখম রাজ্ঞ, প্রজানাং তু প্রিয়ম হিতম। অর্থাৎ প্রজার সুখই রাজার সুখ, প্রজার হিতই রাজার হিত। আত্মপ্রিয় সুখ হলে রাজার কিছু নেই। রাজার যা কিছু প্রজার প্রিয়, প্রজাকে সুখী করবে সেটাই হচ্ছে রাজার পক্ষে হিতকারী, সেটাই রাজার সুখ। এরপরেও কোনো রাজা রাজ্যপাট পেয়ে যদি অত্যাচারী শাসক হয়ে উঠত, তাদের পরিণতি হতো কংস, শিশুপাল, দুর্যোধন বা ধননন্দের মতো। ধননন্দ ছিলেন নন্দবংশীয় এক দুরাচারী, মহাকৃপণ, অর্থগৃধ্ণ, মহাবিলাসী রাজা। প্রজাদের কাছ থেকে ইচ্ছামতো কর সংগ্রহ করতেন, কিন্তু তার প্রজাদের মঙ্গলের জন্য বিন্দুমাত্র খরচ না করে নিজের ভোগ বিলাসে তা ব্যয় করতেন। আর এই কাজে তার বড় সহায়ক ছিল তার প্রধান অমাত্য রাক্ষস। রাক্ষস ছিল বড় রাজভক্ত, একটুও রাষ্ট্রভক্ত ছিল না। রাজাকে প্রচুর ধনের অধিকারী হওয়ার কারণে কেউ কেউ ধনানন্দ বা মহাপদ্ম নামেও অভিহিত করত। মহাপদ্ম গণিত শাস্ত্রে একটি বড় অঙ্কের সংখ্যা। এই ধনানন্দকে সিংহাসনচ্যুত করে চন্দ্রগুপ্তকে মগধের সিংহাসনের প্রতিজ্ঞা গ্রহণ করেছিলেন আমাদের আলোচ্য ব্যক্তিত্ব মহামতি চাণক্য। চাণক্য 360 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্র নগরের অধিবাসী কুটল গোত্রীয় চনকের গৃহে জন্মগ্রহণ করেন। চনকের পুত্র রূপে তাঁর পরিচয় হয় চাণক্য নামে এবং গোত্র পরিচয়ে তিনি পরিচিত হন কৌটিল্য নামে, যা পরবর্তীকালে অর্থশাস্ত্র রচয়িতা রূপে খ্যাতি লাভ করে। চাণক্যের রাষ্ট্রজীবন যেমন মহান ছিল, তেমনি তার ব্যক্তিজীবনও ছিল অনুসরণযোগ্য। তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের মতো মহান রাজার প্রধান অমাত্য হওয়া সত্ত্বেও জীবনযাপন ছিল তার অত্যন্ত সাধারণ এবং সততায় পরিপূর্ণ। বাস করতেন নদীর তটে এক বর্ণ কুটিরে, সঙ্গে থাকতেন মা, নিজেও হাতে রান্না করে খেতেন। কোনো পর্যটক সাক্ষাৎ করতে এসে ভাবতেই পারতেন না যে এই সাধারণ বর্ণ কুটিরে বসবাসকারী সহস্তে ভোজন প্রস্তুতকারী মানুষটাই মগধের মতো বিশাল সাম্রাজ্যের প্রধানমন্ত্রী। তার সততার বহু ঘটনার মধ্যে একটি ঘটনার উল্লেখ করা যেতে পারে। একবার এক বিদেশি পর্যটক চন্দ্রগুপ্তের শাসন ব্যবস্থার খ্যাতির প্রধান কারণ তার প্রধান অমাত্য চাণক্য শুনে চাণক্যের সাথে সাক্ষাৎ করতে গেলেন। তখন চাণক্য একটি প্রদীপ জ্বালিয়ে কিছু লেখালেখি করছিলেন। চাণক্য আগন্তুকের কাছে জানতে চাইলেন যে তিনি চাণক্যের কাছে কোনো ব্যক্তিগত জিজ্ঞাসা নিয়ে এসেছেন কি না, নাকি কোনো সরকারি প্রয়োজনে এসেছেন। আগন্তুক জানালেন যে ব্যক্তিগত জিজ্ঞাসা নিয়েই তিনি এসেছেন। তখন চাণক্য প্রদীপটি নিভিয়ে খাতা গুছিয়ে অপর একটি প্রদীপ জ্বালালেন এবং বললেন, বলুন আপনার কি জিজ্ঞাসা। আগন্তুক প্রথমেই প্রশ্ন করলেন যে যে প্রদীপটি জ্বলছিল সেটাতেই তো আমাদের কাজকর্ম চলে যেত, কিন্তু আপনি আগের প্রদীপটি নিভিয়ে দ্বিতীয় প্রদীপটি জ্বালালেন, এই আচরণের কারণ। চাণক্য উত্তরে বললেন যে আগের প্রদীপটি জ্বালিয়ে আমি প্রশাসনিক কাজ করছিলাম, ওই প্রদীপটির তেলের অর্থ রাজকোষ থেকে দেওয়া হয়, আর দ্বিতীয় প্রদীপটি আমার ব্যক্তিগত কাজের জন্য। আমার ব্যক্তিগত জীবনযাপনের জন্য রাজকোষ থেকে মাসিক ভাতা রূপে যে অর্থ বরাদ্দ, দ্বিতীয় প্রদীপের তেল তার থেকে আসে। আপনি যেহেতু ব্যক্তিগত জিজ্ঞাসার কথা বললেন, তাই দ্বিতীয় প্রদীপটি প্রজ্বলিত করলাম।
এমন সৎ ও স্বচ্ছ ভাবমূর্তির অধিকারী ছিলেন চাণক্য। তাই সেই পর্যটক সেই মুহূর্তে বললেন, এমন সৎ এবং দৃঢ়চেতা মানুষ যার প্রধান অমাত্য সে মগধ জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে, এটাই স্বাভাবিক রয়েছে। চাণক্য ছিলেন অত্যন্ত দৃঢ়চেতা। ছোটবেলায় মাতৃভক্তির প্রমাণ দেখাতে গিয়ে নিজের দাঁত নিজে টেনে উপড়িয়ে ফেলেছিলেন, তাই মা তাকে খণ্ডদত্ত বলে ডাকতেন। চাণক্যকে অনেক নামে অভিহিত হতে দেখা যায়। হেমচন্দ্রের অভিধান চিন্তামণি গ্রন্থে আমরা তার 8টি নামের উল্লেখ পাই: বাৎসায়ন, মল্লনাগহ, কৌটিল্যশ্চরপদ্মজः, দ্রামিল পক্ষিণঃ স্বামী, বিষ্ণুগুপ্তোঙ্গুলশ্চ সঃ। বাৎসায়ন, মল্লনাগ, কৌটিল্য, চাণক্য, দ্রামিল, পক্ষীর স্বামী, বিষ্ণুগুপ্ত এবং অঙ্গুল, এইরকম 8টি নাম তার সম্পর্কে আমরা পেয়ে থাকি। তার রচিত অর্থশাস্ত্র যেভাবে কর ব্যবস্থা করেছিলেন তা উল্লেখযোগ্য, যাতে প্রজাদের উপর চাপ না পড়ে, আবার রাজকার্য পরিচালনায় অসুবিধা না হয়, এরকমভাবে তার কর ব্যবস্থা ছিল। রাজনীতি, অর্থনীতি, শাসননীতি, সৈন্য ব্যবস্থা, গুপ্তচর ব্যবস্থা, সন্ধি ও বিরোধের সময়, ব্যক্তি, স্থান নিরূপণ সবই আছে তার মধ্যে। তার প্রদত্ত সাম, দাম, দণ্ড, ভেদ এই 4 নীতি তো আন্তর্জাতিক, জাতীয় তথা স্থানীয় রাজনীতির ক্ষেত্রে আজও সমানভাবে প্রাসঙ্গিক। আমরা ভাবি ডিভাইড অ্যান্ড রুল পলিসি ব্রিটিশ শাসনের অবদান, আদৌ তা নয়। ব্রিটিশরা তার অপপ্রয়োগ করেছিল। একান্ত প্রয়োজনে ভেদ নীতির প্রয়োগ চাণক্য সেই 4র্থ খ্রিস্টপূর্বাব্দে বলে গেছেন। তার নীতিশাস্ত্রের বহু শ্লোক আজও অত্যন্ত প্রাসঙ্গিক। সকলের খুব পরিচিত একটি শ্লোক, লালয়েৎ পঞ্চবর্ষাণি দশো বর্ষাণি তালয়েৎ, প্রাপ্তে তু ষোড়শো বর্ষে পুত্র মিত্র বিভাচরেৎ। আজও শিক্ষার ক্রম এই অনুসারেই চলে। প্রথম 5 বছর আদর যত্ন ভালোবাসা, 6 বৎসর বয়স থেকেই প্রথম শ্রেণীতে ভর্তি, 16 বছর বয়সে মাধ্যমিক, তারপরে বন্ধুর মতো আচরণ। আমরা আজ টিভির পর্দায় ওই অ্যাডভার্টাইজমেন্ট শুনতে পাই, পেরেন্টস সে পার্টনার বন গই। চাণক্য চির পুরাতন ও চির নতুন। আমাদের এই শিক্ষা ব্যবস্থার মধ্যে আজকাল দেখা যায় 6 বছর বয়সের আগেও তার প্রিপারেটরি, নার্সারি, এই ধরনের কেজি, এ ধরনের শিক্ষাক্রমেও ভর্তি হয়, কিন্তু সেগুলো কিন্তু সরকারি স্বীকৃত শিক্ষাক্রম নয়। সে সরকারি স্বীকৃত শিক্ষাক্রম প্রাইমারি অর্থাৎ ক্লাস 1 প্রথম শ্রেণী থেকে শুরু হয়ে থাকে। আমাদের আলোচ্য ব্যক্তিত্ব এই চাণক্য সঙ্গে আজকাল আমাদের দুর্ভাগ্য যে বহু মানুষের তুলনা করা হচ্ছে, যে মানুষগুলোর সঙ্গে চাণক্যের তুলনা একেবারেই চলে না। মহামতি চাণক্যের যে রাষ্ট্রভক্তি, সেই রাষ্ট্রভক্তির ফলে তিনি একজন অধ্যাপক ছিলেন তক্ষশিলার মতো বিশ্ববিদ্যালয়ে। সেই অধ্যাপনা ত্যাগ থেকে ছেড়ে এসে তিনি চিন্তা করলেন, আজকে রাষ্ট্রের এই বিপদ, এই বিপদের দিনে আর রাষ্ট্রকে রক্ষা করতে হবে, তা নাহলে কিছু থাকবে না। রাষ্ট্রের সভ্যতা, সংস্কৃতি, পরম্পরা, ঐতিহ্য সব বিনষ্ট হয়ে যাবে। তাই সেখান থেকে নেমে এসে তিনি রাজা সম্পর্কে, রাজাদের প্রতিষ্ঠিত, নতুন রাজা প্রতিষ্ঠা করার জন্য এবং তাদের সেই বিদেশি আক্রমণকে প্রতিহত করার জন্য আজ কোমর বেঁধে লেগে পড়েছিলেন। আজকে স্বার্থপর, অর্থগৃধ্ণ, লোভ লালসাযুক্ত কিছু কিছু মানুষ, তাদের সঙ্গে চাণক্যকে তুলনা করা হচ্ছে। যারা করছেন, আমার ধারণা যে তারা চাণক্যকেও চেনে না, আর এই মানুষগুলোকেও চেনে না। তাই বলি যে অমন মহান রাষ্ট্রভক্ত একজন মানুষের সঙ্গে বর্তমান সময়ে এই সমস্ত দলভক্ত কিংবা স্বার্থপর মানুষগুলোর এই তুলনা এ অত্যন্ত অপ্রাসঙ্গিক এবং আমাদের কাছে বেদনাদায়ী। এই শ্লোকে দ্বিতীয় যে ব্যক্তি মহারাজা চন্দ্রগুপ্ত। ভারতের ইতিহাসে আমরা একাধিক চন্দ্রগুপ্তের নাম পাই।
বর্তমান আলোচ্য চন্দ্রগুপ্ত হলেন নন্দবংশীয় রাজা মহাপদ্মনন্দ ও মুরার পুত্র চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্য। মুরা অর্থাৎ মায়ের নাম, সেই অনুসারে চন্দ্রগুপ্ত মাতৃপরিচয়ে মৌর্য চন্দ্রগুপ্ত নামে নিজেকে অভিহিত করেন। এছাড়া শোনা যায় তারা যেখানে বসবাস করতেন সেই মৌর পর্বত, তার নামানুসারেও চন্দ্রগুপ্তের নাম চন্দ্রগুপ্ত মৌর্য উল্লেখিত হয়ে থাকে। ধননন্দকে সিংহাসনচ্যুত করে সিংহাসন আরোহণের পর তিনি চাণক্যের পরিচালনায় ছোট ছোট ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ভারতবর্ষকে প্রথম একটি ঐতিহাসিক রাজ্যে বা ঐতিহাসিক বৃহৎ ভারতীয় সাম্রাজ্যে প্রতিষ্ঠিত করেন। বিদেশি আক্রমণ বারবার ভারতে আছড়ে পড়েছে। ধননন্দের কাছে যে বার্তা নিয়ে গিয়ে চাণক্য অপমানিত হয়েছিলেন, সেই যবন সেনাকে চাণক্যের বুদ্ধিমত্তা ও চন্দ্রগুপ্তের বীরত্বের সম্মিলিত প্রচেষ্টায় চন্দ্রগুপ্ত পর্যুদস্ত করলেন। আলেকজান্ডারের সেনাপতি সেলুকাসকে পরাজিত করে তার সাম্রাজ্য বিস্তার করলেন। সেলুকাস বিজিত 4 রাজ্য চন্দ্রগুপ্তকে সমর্পণ করলেন। নিজ কন্যা হেলেনার সাথে চন্দ্রগুপ্তের বিবাহ দিয়েছিলেন এবং পুনরায় কখনো ভারত আক্রমণ না করার প্রতিজ্ঞাও চন্দ্রগুপ্ত এই সেলুকাসকে দিয়ে করিয়ে নিয়েছিলেন। এরপরে সময়, সুযোগ ও পরিস্থিতি বুঝে ধননন্দকে পরাস্ত করে চাণক্য তার নন্দ বংশের মূলোৎপাটনের প্রতিজ্ঞা পূর্ণ করলেন। ধননন্দের রাজভক্ত অমাত্য রাক্ষসকে তিনি চাণক্যের পরামর্শে নিজ মন্ত্রী করে রাষ্ট্রভক্ত অমাত্যে পরিণত করেছিলেন। যোগ্য ব্যক্তিকে অযোগ্য ব্যক্তির সংস্পর্শে আসার ফলে কি ধরনের ক্ষতি সমাজের হয়, আবার যোগ্য ব্যক্তির সংস্পর্শে আসার ফলে সমাজের কত উপকার হয়, তার উজ্জ্বল নিদর্শন বা দৃষ্টান্ত এই অমাত্য রাক্ষস। এই অমাত্য রাক্ষসকে একসময় যখন সেলুকাস পরাজিত হয়েছিলেন, পরবর্তীকালে সেলুকাস অফার দিয়েছিল এই অমাত্য রাক্ষসকে, যাতে আবার সে তার সমস্ত কিছু ফিরে পেতে পারে অমাত্যের মাধ্যমে, রাক্ষসের মাধ্যমে। রাক্ষস বলেছিলেন সেই মুহূর্তে সেলুকাসকে যে ভারতবর্ষের বুকে আর ভারতের প্রতি বিশ্বাসঘাতকতা করার কোনো ব্যক্তিকে এরপরে খোঁজার চেষ্টা আপনি আর করবেন না। বিদেশি শক্তিকে সহায়তা প্রদানকারী পুরু রাজ্য আর চন্দ্রগুপ্ত নিজ অধীনে নিয়ে এসেছিলেন। সিংহাসনে আরোহণ করে সমস্ত উত্তর ভারতের ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলিকে চন্দ্রগুপ্ত মগধ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে বিশেষ ক্ষমতাশালী করে তোলেন। নর্মদা নদী পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তৃত ছিল। আলেকজান্ডারের সেনাপতি সেলুকাসকে পর্যুদস্ত করে তিনি হিন্দুকুশ পর্বত পর্যন্ত মগধ সাম্রাজ্য বিস্তৃত করেছিলেন। চন্দ্রগুপ্তের শাসন ভারত ইতিহাসে এক নব যুগের সূচনা করে। ভারত জোড়া সাম্রাজ্য প্রতিষ্ঠা, সুশাসন প্রবর্তন, অর্থনৈতিক সমৃদ্ধি ও শিল্প সংস্কৃতির উন্নতি, সর্বত্র এই সময়ে এক অভাবনীয় উন্নতি লক্ষ্য করা যায়। গ্রিক দূত মেগাস্থেনিস, যিনি চন্দ্রগুপ্তের রাজসভায় রাজত্বকালে বহুদিন বসবাস করেছেন বা থেকেছেন, সেই মেগাস্থেনিস তার ভারত বিবরণে চন্দ্রগুপ্তের ভূয়সী প্রশংসা করেন। ভারতীয় আদর্শের প্রতিমূর্তি মহামতি চাণক্যের সহযোগিতায় চন্দ্রগুপ্ত মৌর্য ভারত শাসন করেন। ভারতের রাজনৈতিক ইতিহাসে তার সময় থেকেই স্বর্ণযুগের অবতারণা ঘটে। তৃতীয় ব্যক্তি বা রাজা সম্রাট বিক্রমাদিত্য, যিনি
দ্বিতীয় চন্দ্রগুপ্ত নামে পরিচিত। ভারতের ইতিহাসে গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয়ে থাকে। এই সুবর্ণ যুগের সূচনা হয়েছিল মৌর্য চন্দ্রগুপ্তের রাজত্বকালে। সেই সুবর্ণ যুগের রূপ ও বিকাশ ঘটেছিল সমুদ্রগুপ্তের রাজত্বকালে, আর তার বিস্তার এবং পূর্ণতা প্রাপ্তি ঘটে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তথা সকারী বিক্রমাদিত্যের রাজত্বকালে, যিনি এখন এই তৃতীয় ব্যক্তি আমাদের আলোচ্য সম্রাট। প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। তিনি পিতা সমুদ্রগুপ্তের জ্যেষ্ঠ পুত্র ছিলেন না, কিন্তু তার যোগ্যতা ও দক্ষতার কারণে সমুদ্রগুপ্ত তাকেই রাজপথে মনোনীত করেন। সমুদ্রগুপ্তের মৃত্যুর পর চন্দ্রগুপ্ত রাজপদে মনোনীত হয়ে সর্বতোভাবে প্রমাণ করেন যে তার পিতার দূরদৃষ্টি ছিল তীক্ষ্ণ। কিন্তু তিনি শুধু তার বিস্তীর্ণ সাম্রাজ্য রক্ষা করেননি, বহু রাজ্য জয় করে তার সাম্রাজ্য বিস্তৃতও করেছিলেন। সমুদ্রগুপ্ত যদি সাম্রাজ্যের বিস্তারকর্তা হন, তবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার শ্রেষ্ঠ স্থপতি। তিনি ভারতের উপর বৈদেশিক আক্রমণকারী শকদের পরাজিত করে ভারত থেকে বিতাড়িত করেন, তাই তার নাম হয় সকারী বিক্রমাদিত্য। তিনি ছিলেন পরমত সহিষ্ণু, বিদ্যা ও বিদ্বানের পৃষ্ঠপোষক। তিনি নিজে ধর্মবিশ্বাসে শৈব হয়েও বহু বৌদ্ধ মত প্রতিষ্ঠা করেন। তার রাজসভা ছিল সমকালীন ভারতবর্ষের শ্রেষ্ঠ সাংস্কৃতিক কেন্দ্র, যার কেন্দ্রবিন্দুতে ছিল তার রাজসভার নবরত্ন সভা। কালিদাস, বরাহমিহির, বড়রুচি, অমর সিংহ, ধন্বন্তরী, ঘটকর্পর, খপনক, শঙ্কু ও বেতাল ভট্ট, এই 9টি রত্ন নিয়ে গঠিত হয়েছিল তাঁর নবরত্ন সভা। বিক্রমাদিত্য তাঁর রাজত্বকাল স্মরণ করে রাখতে প্রচলন করেন বিক্রম সম্বৎ বা বিক্রমাব্দ। এই যুগ ছিল সংস্কৃত ভাষা এবং হিন্দু ধর্মের পুনরুত্থানের যুগ। বিক্রমাদিত্য তার জীবদ্দশায় কিরকম কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন তার আমরা হদিশ পাই কালিদাস রচিত বেতাল পঞ্চবিংশতি এবং 32 সিংহাসন থেকে। বেতাল পঞ্চবিংশতি শোনা যায় সম্রাট চন্দ্রগুপ্ত আর বেতাল সিদ্ধ ছিলেন। তিনি তার বেতালকে নিয়ে গাছ থেকে নামিয়ে তার কার্যসিদ্ধির জন্য যাচ্ছেন। তখন বেতাল তাকে বললেন যে, যদি আমি তোমাকে কিছু প্রশ্ন করব, একটি কাহিনী বলবো, কাহিনীর শেষে প্রশ্ন থাকবে, তুমি যদি আর সেই প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারো তাহলে আমি তোমার ঘাড় মটকাবো, এবং যদি পারো তাহলে আমি তোমাকে ছেড়ে আবার গিয়ে গাছের ডালে বসবো। সেখানে কাহিনী বলার পরে পথশ্রম লাঘব করার জন্য বেতাল এই কাহিনীর অবতারণা করলেন। আর কাহিনী বলার পরে আর বেতাল যে প্রশ্ন রাখতেন সেই প্রশ্ন ছিল অত্যন্ত কূট, এবং তার উত্তর অর্থাৎ বিচার করে সঠিক রায় দেওয়া ছিল খুবই কঠিন, এবং সেই সাথে খুবই সমস্যা সংকুল। তো বিক্রমাদিত্য সঠিক উত্তর প্রদান করতেন, আর বেতাল আবার গাছে চলে যেতেন, আবার বেতালকে নিয়ে আবার তিনি নামিয়ে ফের চলতে শুরু করতেন। এরকম 25 বার 25টি কাহিনী সেই বেতাল বলেছে, আর তারপরে তার সঠিক উত্তর তিনি দিয়েছেন। তার থেকে বোঝা যায় যে তিনি কীরকম মানে সুবিচারক ছিলেন, অর্থাৎ যে বিচারে তার যে রায় বেরোতো সেই রায় উভয় পক্ষ সন্তুষ্ট থাকতেন। আর 32 সিংহাসনের যে কাহিনী আমরা জানি, যে 32 সিংহাসন 32টি পুতুল দিয়ে ধরে রাখতো, সেই সিংহাসন ধরেছিল রাজা ভোজ। সেই সিংহাসন আর মাটির ঢিপি থেকে খনন করে বের করে নিয়ে এসে বসতে চেয়েছিলেন বিক্রমাদিত্যের সেই সিংহাসন। এক একটি পুতুল এক এক দিন এক একটি গুণের কথা, আর সেই ভোজ রাজা যখনই বসতে যেতেন তখন তাকে বলতেন এবং বলে জিজ্ঞাসা করতেন, তুমি কি এই গুণের অধিকারী? তবেই তুমি এই সিংহাসনে বসার অধিকারী। যে বলতে যে না, এরকম গুণ তো আমার নেই, তখন সেই পুতুল
উড়ে চলে যেতেন। এরা প্রত্যেকেই এক একজন পরী। তো এই ভাবে ৩২টি পুতুল একদিন একদিন করে তার এক একটি গুণের কথা উল্লেখ করতেন, আর ভোজ রাজা তার চুপচাপ থাকতেন, বলতেন যে না, এহেন মহান গুণের অধিকারী আমি নই। তখন পুতুলটি উড়ে চলে যেতেন। শেষ পর্যন্ত সেই সিংহাসনটি নিয়ে শেষ ৩২তম পুতুল উড়ে চলে গেলেন। হতে পারে গল্প, হতে পারে কাহিনী, হতে পারে একটি রম্য রচনা, যাই হোক না কেন, কিন্তু মানুষের মনের মধ্যে তার মহানতা সম্পর্কে এই গুণসমূহের প্রকাশ ঘটেছিল, তাই সেখানটায় উল্লেখ করেছেন তিনি সমস্ত কিছু। তো আমরা সিস্টার নিবেদিতা রচিত ক্র্যাডল টেলস ফ্রম হিন্দুইজম এই বইয়ের আর রচনার মধ্যে দ্য জাজমেন্ট সিট অফ বিক্রমাদিত্য এই রচনাটি পাই, এবং এই রচনাতে আমরা এই কাহিনীটি খুঁজে পাই। তো ৩২ সিংহাসনের সেই কাহিনী আর বেতাল পঞ্চবিংশতি থেকে সম্রাট চন্দ্রগুপ্তকে আমরা জানতে পারি। সেই সম্রাট সেই জাজমেন্ট সিট অফ বিক্রমাদিত্যের ঘটনা এরকম যে রাখাল ছেলেরা আর গরু চড়াতে যেত, আর এরকম একটা ঘটনা ঘটছে যে তারা খেলার ছলে বিচার খেলতো, আর একটি ছেলে একটি ঢিবির উপরে বসে থাকতো। সেই ঢিবির উপরতে বসে থেকে যেন সেটা রাজ সিংহাসন, আর সেইখানে অন্যান্য ছেলেরা বিভিন্ন সমস্যা নিয়ে আসতো, আর তিনি সুন্দরভাবে সুনিপুণভাবে তার রায় দিতেন। সেই রাখাল বালক যে ঢিবির উপরে বসে আছে, এটা রাজা ভোজ শুনে আর দেখলেন যে আরে কি ব্যাপার, খুঁজে দেখা যাক। তখন ওই ঢিবিটা খনন করে ওই সিংহাসনটি তিনি পেয়েছিলেন। তো সেই জন্য তাকে জাজমেন্ট সিট অফ বিক্রমাদিত্য, যে ওর উপরে বসলে সাধারণ মানুষের মধ্যেও সেই গুণের প্রকাশ ঘটে, তাই রাজা ভোজ চেয়েছিলেন। কিন্তু রাজার ভোজের মধ্যেও সেই গুণ ছিল না বলে আর তিনি তারপরে সেই সিংহাসনে তিনি আরোহণ করতে পারেননি। তো চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের রাজত্বকাল প্রাচীন ভারতের সভ্যতা ও সংস্কৃতির ইতিহাসে এক স্মরণীয় অধ্যায়। এই যুগে শিল্প, সাহিত্য, বিজ্ঞান, সংস্কৃতি, ধর্ম, জীবনের সব ক্ষেত্রে এক অভূতপূর্ব উন্নতি ঘটেছিল। শালীবাহন। সম্রাট বিক্রমাদিত্যের মতো শালীবাহন বা সাতবাহন বংশীয় রাজারা দিগ্বিজয়ী বীর রাজা ছিলেন। বিক্রম সম্বৎ ১৩৫ বছর পর দিগ্বিজয় সেরে নিজ রাজ্যে প্রত্যাবর্তনের পর শক সম্বৎ বা শকাব্দ প্রচলন করেন সম্রাট শালীবাহন। তিনি যুদ্ধে হাতি, ঘোড়া, উট প্রভৃতি ৭ প্রকার বাহন ব্যবহার করতেন, তাই তাদের বংশ রাজাদের সাতবাহন বংশ বলেও উল্লেখ করা হয়ে থাকে। তাই সাতবাহন রাজা বা শালীবাহন অত্যন্ত বীর এবং বীরত্বের সঙ্গে তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন। অন্ধ্র বংশীয় এই রাজারা ভারতবর্ষে বহুকাল যাবৎ রাজত্ব করেন। শালীবাহন সম্পর্কে বিভিন্ন লোককথা শোনা যায়, কিন্তু সেগুলি সবটাই বিতর্কিত বা অনেক সময় রূপকথার মতো মনে হয়। শোনা যায় তিনি নাকি বিক্রমাদিত্যকে পরাজিত করেন, কিন্তু দেখা যায় যে বিক্রমাদিত্যের সম্বৎ প্রচলন ১৩৫ বছর পরে রাজা শালীবাহন আর রাজত্ব করছেন। আবার কথাসারিত সাগরে তার যে জন্ম বৃত্তান্ত খুঁজে পাওয়া যায় বা উল্লেখিত হয়, সেও এক রূপকথার গল্প বলে মনে হয়। সেখানে দেখা যায় যে নাগরাজের দ্বারা আর শালীবাহনের মাতৃগর্ভে শালীবাহনের জন্ম হচ্ছে, এরকম ধরনের বিভিন্ন কথা প্রচলিত আছে। কিন্তু এটাও অত্যন্ত সত্য যে দক্ষিণ ভারতীয় বা দাক্ষিণাত্যের এই অন্ধ্রবংশীয় রাজারা বহুকাল যাবৎ আর ভারতবর্ষের বুকে বীরত্বের সঙ্গে
রাজত্ব করেছেন। সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্ত ভারতের ইতিহাসে এক চমকপ্রদ ব্যক্তিত্ব। তিনি ভারতে রাজনৈতিক ঐক্য স্থাপন করেছিলেন। তিনি দূরবর্তী রাজ্যগুলিকে করদ রাজ্যে পরিণত করেন। গুপ্তযুগে বৌদ্ধিক ও জাগতিক সমৃদ্ধির যে চরম বিকাশ পরিলক্ষিত হয়, তার সূচনা সমুদ্রগুপ্তের রাজত্বকালেই হয়েছিল। তাই তাকে ঐতিহাসিক গোখলে ভারতের সুবর্ণ যুগের অগ্রদূত হিসাবে চিহ্নিত করেছেন। তিনি ভারতের আর্যাবর্ত, দাক্ষিণাত্য, পূর্বাঞ্চল, পশ্চিম ভারত, এমনকি সিংহল পর্যন্ত প্রাধান্য বিস্তার করেন। সমুদ্রগুপ্ত নিজেকে এক রাট হিসাবে প্রতিষ্ঠিত করে ভারতের রাজনৈতিক ঐক্য স্থাপন করেন। আমরা দেখি যে সমুদ্রগুপ্ত যে রাজত্ব বিস্তার করেছিলেন, গুপ্ত বংশের দ্বিতীয় রাজা, সেখানে প্রচুর দক্ষিণ ভারতের বিভিন্ন যে রাজ্যাবর্ত, দাক্ষিণাত্যের যে রাজ্যগুলি স্থাপন করেছেন, রাজ্যগুলি তিনি অধিকার করেছিলেন, জয় করেছিলেন, সেখানটায় নিজের আধিপত্য বিস্তার না করে সেখানকার রাজাদেরকেই আর তাদের রাজত্ব চালানোর জন্য অধিকার দিয়েছেন এবং পরবর্তীতে ওই রাজাগণ কর দান করে আর নিজের অধিকার স্থাপিত করেছেন। হর্ষবর্ধন ভারতের ইতিহাসে যে সময় বিভাজন, সে অনুসারে প্রাচীন ভারতের শেষ সম্রাট হর্ষবর্ধন। গুপ্ত সাম্রাজ্যের পতনের পর তিনিই সমগ্র উত্তর ভারতের সার্বভৌম সম্রাট ছিলেন। মাত্র 16 বছর বয়সে হর্ষবর্ধন পুষ্যভূতি বংশের সিংহাসনে আরোহণ করেন। ভগিনীপতি গ্রহবর্মার মৃত্যুতে এবং সেই রাজ্যের অমাত্যদের অনুরোধে তিনি কনৌজ এর শাসনভার গ্রহণ করেন। থানেশ্বর এবং কনৌজ এই যুগ্ম রাজ্যের রাজধানী হয় কনৌজ বা কান্যকুব্জ। ফলে কনৌজ ভারতের রাজনৈতিক কেন্দ্র হয়ে ওঠে। এর আগে ছিল পাটলিপুত্র, মগধ। নিজের সিংহাসন আরোহণকালকে স্মরণীয় করে রাখার জন্য একটি নতুন বর্ষ প্রচলন করেন, তার নাম হর্ষাব্দ। শিলাদিত্য ছিল তার উপাধি। হর্ষবর্ধন ছিলেন অসাধারণ প্রতিভা সম্পন্ন এক সমর কুশলী প্রজাহিতৈষী রাজা। গুপ্ত সাম্রাজ্যের পতনের পর উত্তর ভারত যখন ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত হয়ে পড়ে, হর্ষবর্ধন উত্তর ভারতে রাষ্ট্রীয় ঐক্য স্থাপন করেন। ভারতীয় পরম্পরার পরমত সহিষ্ণুতা তার মধ্যে বেশ প্রকট ছিল। তিনি প্রথম জীবনে শৈব ছিলেন, পরবর্তীতে বৌদ্ধ মত গ্রহণ করেন। রাস্তার পাশে সরাইখানা স্থাপন, বিভিন্ন স্থানে চিকিৎসালয় স্থাপন, রাস্তাঘাট নির্মাণ, প্রজামঙ্গলের কাজে তিনি অকাতরে ব্যয় করতেন। তার রাজত্বে যাতে সুশাসন প্রতিষ্ঠিত হয়, তার রাজত্বে যাতে মানুষ ভালো থাকে, প্রজাগণ সুখে থাকে, তার জন্য তাদের সমস্ত দিকে তিনি অত্যন্ত নজর রাখতেন। তিনি এক অদ্ভুত কাজ করেছিলেন। গঙ্গা যমুনার সংযোগস্থলে প্রয়াগে তিনি একটি পঞ্চবার্ষিকী মেলার আয়োজন করেন। সেই মেলায় তিনি দাঁড়িয়ে 5 বছরে রাজস্বের যত উদ্বৃত্ত সম্পদ বা অর্থ, তা তিনি সমগ্র সমাজের প্রজাদের মধ্যে বা মানুষের মধ্যে আর দান করে দিতেন। শুধু তাই না, শেষ পর্যন্ত নিজের আবরণ অর্থাৎ বসন, জামা কাপড় আর আভরণ অর্থাৎ নিজের শরীরে যত যদি কিছু গয়না থেকে থাকে, অর্থাৎ কোনো সোনাদানা, তাও তিনি প্রজাদের মধ্যে দান করতেন। এবং শেষ পর্যন্ত ভগিনী রাজ্যশ্রীর কাছ থেকেই একটি কাপড় ধার করে একজন নিরহংকারী ঋণী রাজা হিসাবে সিংহাসনে এসে আবার পুনরায় বসতেন। প্রজাদের সুখ দুঃখ অনুভব করতে সমস্ত রাজ্যে তিনি ভ্রমণ করতেন। তিনি ছিলেন সুসাহিত্যিক। শুধুমাত্র রাজ্য পরিচালনা, শাসন ব্যবস্থা পরিচালনা, সুশাসন প্রদান, প্রজাহিতৈষণা,
এর মধ্যেই তিনি নিজেকে সীমাবদ্ধ রাখেননি। তার সাহিত্য চর্চাও ছিল খুব পরিচিত। তিনি 3টি সংস্কৃত নাটক রচনা করেছিলেন: নাগানন্দ, প্রিয়দর্শিকা এবং রত্নাবলী। তার সভায় সভাকবি হিসেবে ছিলেন বাণভট্ট। আমরা ইতিহাসের পাতায় দেখি বাণভট্ট হর্ষচরিত এবং কাদম্বরী নামে দুটি বিখ্যাত রচনা করেছিলেন। এছাড়াও বহু রচনা করেছেন, কিন্তু তার মধ্যে এই দুটি খুব পরিচিত। নালন্দা বিশ্ববিদ্যালয় তার সমসাময়িক এক শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। আমাদের কাছে আরো গর্বের বিষয়, এক বাঙালি মনীষী ওই সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন। তার নাম শীলভদ্র। প্রায় 10,000 আবাসিক বিনা বেতনে এখানে পড়াশোনা করতেন, এখানে থাকতেন, খেতেন এবং তারা চর্চা করতেন, জ্ঞান চর্চা করতেন নালন্দা বিশ্ববিদ্যালয়। এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে আমরা জানি যে বখতিয়ার খলজি নালন্দা বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণরূপে ধ্বংস করেছিলেন। শোনা যায় তিনি জিজ্ঞেস করেছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের সেই বিশাল গ্রন্থাগার, যেখানে সারা পৃথিবীর সেই সময়কার চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে আর প্রচুর পুস্তক ছিল, বিভিন্ন বিষয়ের উপরে, বিভিন্ন শাস্ত্রের উপরে নানান ধরনের পুস্তক সেখানটায় ছিল। তো সেই পুস্তকগুলি সম্পর্কে বখতিয়ার খলজি তাকে জিজ্ঞাসা করেছিলেন, সেখানে তার যে সেনাপতি, যে এই বইতে যা যা লেখা আছে, এই বইগুলোর মধ্যে যে সমস্ত লেখা আছে সেগুলো কি কোরআনে আছে? তো তখন বলেছিলেন না, তা কি করে সম্ভব। সুতরাং এই যখন কোরআনে নেই, সুতরাং তাকে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, শেষ করে দাও। তো সারা 1 মাস ধরে নাকি শোনা যায় যে সেই বই জ্বালানি হিসেবে ব্যবহার করে সেনাবাহিনী রান্না বান্না করেছিল। এই নালন্দা বিশ্ববিদ্যালয় তিনি সম্পূর্ণরূপে ধ্বংস করেন। আর তারপরে আমাদের আজকের খুবই আনন্দের এবং সৌভাগ্যের যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের আবার পুনরুজ্জীবনের জন্য বর্তমান আমাদের যে সরকার, তারা আবার ফের কটিবদ্ধ হয়েছেন এবং সেই কাজ প্রায় পরিসমাপ্তির পথে। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের। শৈলেন্দ্র, আজকের দক্ষিণ পূর্ব এশিয়ার যে দ্বীপরাষ্ট্রগুলিতে হিন্দু সংস্কৃতির বিস্তার আমরা দেখতে পাই, তা এই মহারাজ শৈলেন্দ্রেরই অবদান। যেমনভাবে গুপ্ত বংশের সম্রাটগণ বহু রাজ্যের রাজাগণকে পরাজিত করে তাদেরকে বশ্যতা স্বীকার করিয়ে বিশাল সাম্রাজ্য বিস্তার করেছিলেন, অনুরূপভাবে শৈলেন্দ্র বংশের রাজাগণ ব্রহ্মদেশ থেকে শুরু করে মালয়েশিয়া, সুমাত্রা, জাভা, বোর্নিও, বালি, শ্যাম, কম্বোডিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্পুচিয়া, লাওস, ফিলিপিন্স প্রভৃতি জয় করে বিশাল সাম্রাজ্য বিস্তার করেন। দক্ষিণ পূর্ব এশিয়ার এই সমস্ত দেশ আমরা জানি, ইন্দোনেশিয়াতে আজকের মুসলিম কান্ট্রি, কিন্তু সেই ইন্দোনেশিয়ার কালচার এখনো পর্যন্ত হিন্দু কালচার। তাদের টাকায় গণেশের মূর্তি, তাদের গরুর এয়ারলাইন্স, তাদের এয়ারলাইন্সের নাম এবং সব কিছু মধ্যে হিন্দু সংস্কৃতি রয়েছে। এবং রামকিয়েন অর্থাৎ রামায়ণ তাদের ওখানকার অত্যন্ত আদরণীয় ধর্ম, মানে গ্রন্থ শুধু নয়, সেখানে প্রতিটি অনুষ্ঠানে রামায়ণের বিভিন্ন চরিত্র, বিভিন্ন ঘটনা নিয়ে আর নাট্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এটা তাদের নিয়মিত এবং প্রতি বছর এটা হয়ে থাকে। সুতরাং আমাদের কাছে এই শৈলেন্দ্র রাজবংশের দ্বারাই এই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে আমরা বড়বুদুরের স্তূপ দেখতে পাই, জগদ্বীপের কথা আমরা শুনি। তো সর্বত্র এই যে বিস্তার ঘটেছিল, সমস্ত বিস্তার, হিন্দু সংস্কৃতির যে বিস্তার, এই বিস্তার আর শৈলেন্দ্র রাজাগণের দ্বারাই হয়েছিল। শৈলেন্দ্র বংশের আদি পুরুষ মহারাজা শৈলেন্দ্র কলিঙ্গ অর্থাৎ উড়িষ্যার অধিবাসী ছিলেন। সেইখান থেকে ধীরে ধীরে তিনি এই বিশাল সাম্রাজ্য বিস্তার করেন। দক্ষিণ পূর্ব দেশগুলিতে খ্রিস্টীয় 1ম শতক থেকেই ভারতীয় রাজারা রাজ্য স্থাপন শুরু করেছিলেন, কিন্তু 8ম শতাব্দীতে শৈলেন্দ্র রাজাগণ ওগুলোকে জয় করে এক বিশাল সাম্রাজ্য বিস্তার করেন।
সপ্তম অষ্টম শতাব্দী থেকে শুরু করে দশম একাদশ শতাব্দী অবধি শৈলেন্দ্র সাম্রাজ্য সতত বিস্তার লাভ করে। আমাদের এই আলোচ্য শ্লোকে শেষ যে রাজার কথা উল্লেখিত হয়েছে তিনি রাজা বাপ্পা রাওয়াল। ভারতবর্ষের বীর যোদ্ধাদের ইতিহাসে রাজস্থানের মেবার, চিতোর প্রভৃতি অত্যন্ত উল্লেখযোগ্য নাম। বাপ্পা রাওয়ালের নাম বীরভূমি মেবারের সঙ্গে একাত্ম হয়ে আছে। মেবারের প্রসঙ্গ উঠলে বাপ্পা রাওয়ালের প্রসঙ্গ একসাথে এসে পড়ে। বাপ্পা রাওয়ালের আসল নাম ছিল কাল ভোজ, কিন্তু জনপ্রিয়তার কারণে মানুষ তাকে বাপ্পা বলে সম্বোধন করত, আর রাওল ছিল তাদের পদবী। আজও পাকিস্তানের রাওলপিন্ডি শহরটা এই রাওলদের মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদানের স্থানরূপে সাক্ষ্য বহন করছে। বাংলা সাহিত্যে বাপ্পাদিত্য নামে অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা রাজকাহিনী গ্রন্থে বাপ্পা রাওলের চরিত্র চিত্রণ আমরা পাই। এই বাপ্পাদিত্য একসময় আমাদের স্কুল পাঠ্যের অন্তর্ভুক্ত ছিল। 1978 সালে বিশেষ রাজনৈতিক মতাদর্শ ক্ষমতাসীন হওয়ার পর পাঠ্যপুস্তক থেকে তা বাতিল করা হয়। বাপ্পাদিত্য ছিলেন গুহিল বংশের সন্তান, যার শুরু গুহাদিত্য থেকে। বাপ্পাদিত্য তার অষ্টম পুরুষের সন্তান। ভগবান একলিঙ্গ মেবারের অধিষ্ঠাতা দেবতা। এর সম্পর্কে একটি ঘটনা শোনা যায়। এক সময় বাপ্পাদিত্য তার শৈশবকাল কেটেছে আর ওই উপজাতি আদিবাসী এদের সঙ্গে, তো যেমন শিবাজির ঘটনা শোনা যায় এরকম। তো সেখানটায় তিনি তাদের সাথে আর রাখাল হিসেবেও কাজ করেছেন, এরকম ঘটনা শোনা যায়। তো এক সময় ওই যে গাভী, একটি গাভীকে দেখা যেত যে গাভীর বাটে কোনো দুধ পাওয়া যেত না। তো একদিন এই ঘটনা যখন জানাজানি হলো, তখন ওই কাল ভোজ সে ওই খোঁজ খবর করতে করতে এক জায়গায় গিয়ে দেখছে যে সেই গাভীটা হঠাৎ করেই নিজের দল ছেড়ে একটা ঘন জঙ্গলের ভিতর চলে যাচ্ছে। সেই ঘন জঙ্গলের ভিতরে যে চলে যাচ্ছে, তখন বাপ্পা বা কালভোজ তখন তার নাম, তিনি তখন একটু একটু করে তার পিছন পিছন যেতে শুরু করলেন। গিয়ে দেখছেন যে একটি জায়গায় সেই গাভী স্থির হয়ে দাঁড়িয়ে গেল এবং তার যে স্তন সেখান থেকে আর যে দুধের ধারা পড়তে শুরু করলো। পরে তখন দেখা গেল যে কারণ জানা গেল যে এই দুধ কেন থাকছে না। তারপরে যখন দেখা গেল যে তিনি গিয়ে দেখলেন যে সেখানটায় একটি শিবলিঙ্গ উপস্থিত রয়েছে। পরবর্তীকালে বাপ্পা রাওয়াল যখন রাজা হয়, তখন ওই দেবতাকেই নিজেদের অধিষ্ঠাতা দেবতা হিসেবে বরণ করেন এবং তার নাম হয় একলিঙ্গ। সেই একলিঙ্গ হচ্ছে আর বাপ্পা রাওয়ালদের বা মেবারের অধিষ্ঠাতা দেবতা। বাপ্পা রাওয়াল চিতোর আক্রমণকারী মুসলমান সেনাদের পরাজিত করে তাদের পিছনে ধাওয়া করে গজনী পর্যন্ত নিজ আয়ত্তে নিয়ে এসেছিলেন। যে গজনীর সুলতান মাহমুদ আমরা জানি বারবার ভারত আক্রমণ করেছেন, কিন্তু বাপ্পা রাওয়ালের সময় বাপ্পা রাওয়ালের রাজত্ব সেই গজনীতেও বিস্তার লাভ করেছিল। নিরবচ্ছিন্নভাবে ইসলামিক আক্রমণকারীদের পরাস্ত করতে করতে তিনি আফগানিস্তান, তুর্কিস্তান, কাফিরিস্তান প্রভৃতি মধ্য এশিয়ার দেশগুলিকে ইসলামিক দখলমুক্ত করে ইরান, বেলুচিস্তান ও সিন্ধ পর্যন্ত হিন্দু ধর্মের বিজয় পতাকা অর্থাৎ ভগবত ধ্বজ উড্ডীন করেছিলেন বলে লোককথায় প্রচলিত আছে। শুধু তাই নয়, এমন লোককথাও প্রচলিত আছে যে কারবালার প্রান্তরে হজরত মোহাম্মদের দুই নাতি হাসান হোসেনকে সপরিবারে নির্মমভাবে হত্যাকারী এজিদকেও বাপ্পা রাওয়াল যুদ্ধে পরাজিত করেন এবং বিতাড়িত করেন। বাপ্পা রাওয়াল যুদ্ধে পরাজিত বহু মুসলিম সুলতানের কন্যাকে বিবাহ করেন, তার মধ্যে গজনীর সুলতান সেলিমের কন্যাও ছিল। বাপ্পা রাওয়ালের জীবনে এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা পাওয়া যায়। তো আমরা দেখছি যে সারা ভারতবর্ষব্যাপী ভারতবর্ষের যে বিস্তার, সাম্রাজ্য বিস্তার বিভিন্ন ভারতের বাইরে ঘটেছিল, যারা
ভারতের অঙ্গীভূত হয়েছিল। তার মধ্যে সমুদ্রগুপ্তকে দেখছি যে তিনি আর্যাবর্ত, দাক্ষিণাত্য প্রভৃতি পশ্চিমের ভারত দেশগুলো সর্বত্রই তিনি রাজ্য বিস্তার করেছেন। অপরপক্ষে শৈলেন্দ্র রাজাদের দেখছি যে দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্রগুলিতে তারা আর সাম্রাজ্য বিস্তার করেছেন। এবং আজকের আমরা দেখছি শেষ পর্যায়ে এসে যে বাপ্পা রাওয়াল ওই সমস্ত দেশ যেগুলো মুসলিম কান্ট্রি বলে পরিচিত, আর তাদের উপরেও গিয়ে সাম্রাজ্য বিস্তার করেছিলেন। তো এই বাপ্পা রাওয়াল ছিলেন অত্যন্ত বীর যোদ্ধা। তার বীরত্ব বহু দূর পর্যন্ত বীরত্বের খ্যাতি ছিল বিস্তৃত। তিনি মোটামুটি 753 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন এবং তারপরে নিজ সন্তান পুত্র খুম্মান তার হাতে রাজত্ব সমর্পণ করে সন্ন্যাস গ্রহণ করে সাধনার জন্য, তপস্যার জন্য চলে যান। শোনা যায় যে তিনি তপস্যার জন্য কাশ্মীরে চলে গিয়েছিলেন এবং কাশ্মীরেই তার প্রাণ ত্যাগ হয়। আবার কেউ কেউ এটা বলেন যে কাশ্মীরি রাজা ললিতাদিত্যকে যুদ্ধে সাহায্য করতে গিয়ে আর তিনি নিহত হন, ইত্যাদি প্রভৃতি। আমাদের 8টি রাজা 7জন রাজা এবং একজন রাজা নির্মাতা চাণক্য, তাদের আলোচনা আমরা আমাদের আজকের এই শ্লোকে করেছি। এবং এই শ্লোকের বিশ্লেষণের মধ্যে দিয়ে আমরা ভারতবর্ষের ইতিহাসের যে একটা বিশাল দিক, যে ভারতবর্ষ তথা হিন্দু সাম্রাজ্যের এই যে বিস্তার আমাদের এই রাজাদের মাধ্যমে হয়েছিল, এবং বিস্তার শুধু হয়নি, শত শত বছর ধরে 300, 400, 600 বছর ধরে তারা রাজত্ব করেছেন। তাদের মধ্যে কেউ কেউ খ্রিস্টপূর্বাব্দ সেখান থেকেই আর বীরত্ব তাদের প্রকাশিত হয়েছে। আরও প্রচুর রাজা ভারতবর্ষের বুকে রয়েছেন। আমাদের সমস্ত শ্লোকগুলোতে সেগুলো আছে। তো সেই শ্লোকে আরও বিশ্লেষণ, আলোচনা তো হয়েইছে। আমাদের এই 23তম শ্লোক বা ত্রয়োবিংশতি শ্লোকে যেই রাজাদের উল্লেখ করা হয়েছে তাদেরকে আমরা দেখছি যে ভারতবর্ষের শেষ রাজা পর্যন্ত, অর্থাৎ আমাদের এই যুগের প্রাচীন যুগের যে শেষ রাজা আর তার পর্যন্ত আলোচনা আমাদের এই শ্লোকে করা হয়েছে। এবং এর মাধ্যমে আমাদের ভারতবর্ষের আজকের যে স্থিতি, সেই স্থিতিতে আমাদের মনে হয় যে আমাদের দেশ কি শুধু পরাজিত এবং শুধুমাত্র পরাজয়ের গ্লানি নিয়ে আর ভারতবর্ষ চিরকাল রয়ে গেছে, তা যে নয়, তা আমরা এই সমস্ত বিশ্লেষণের মধ্যে দিয়ে জানতে পারি। একাত্মতা শ্লোকের এই যে একাত্ম ভারতের এই যে শৃঙ্খলায় আমরা তার আলোচনা শুনতে পাচ্ছি, জানতে পারছি, লোকপ্রজ্ঞার পক্ষ থেকে করা হচ্ছে। তার মধ্যে দিয়ে আসুন আমরা দেশ ও মাতৃকার এই যে বীর সন্তান যারা দেশকে সারা পৃথিবীব্যাপী বিস্তার ঘটিয়েছিলেন, তাদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের বীর পূজা সম্পন্ন করি এবং তাদের সেই বীরত্ব বারবার আলোচনার মধ্যে দিয়ে এনে নিজেদের মধ্যেও সেই বীরত্বের সামান্য কিছু প্রকাশ হোক, এই আর আশা আমরা রাখি। নমস্কার। ডক্টর আশিস ব্যানার্জিকে জানাই অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য। আজকের আমাদের অনুষ্ঠান শেষ করব কল্যাণ মন্ত্রের মধ্যে দিয়ে। কল্যাণ মন্ত্র পাঠ করে শোনাবেন শ্রীযুক্তা মেধা চক্রবর্তী, ডায়মন্ড হারবার লোকপ্রজ্ঞা চর্চা কেন্দ্র। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति शान्तिः।